সেখানে খাড়া সিঁড়ি বেয়ে 4 তলা পার হয়ে যায় তারা। চিলেকোঠায় পৌঁছলেন। সে ঘরে একটি মাত্র স্কাইলাইট, তা দিয়ে দেখা যাচ্ছে ঘোলাটে আকাশ। ঘরের মধ্যে একটা দড়ি টানানো, তাতে কাপড় শুকোচ্ছে। ঘরের অর্ধেকটা জুড়ে একটা ডাবল খাট, একটা কাঠের চেয়ার, হাত ধোবার স্ট্যান্ড, আর স্থানান্তরিত করা যায় এমন কয়েকটা বিডেট, আর গরিব বাড়ির মতো আবছা আয়নাওয়ালা একটা বড় আলমারি। দেখে হোমেরোর প্রতিক্রিয়া লক্ষ্য করলেন প্রেসিডেন্ট। এই খুপড়িতেই থাকতাম আমি যখন ছাত্র ছিলাম। যেন ক্ষমা চাইছেন এমন ভাবে বললেন, ফোর্ট দি ফ্রান্স থেকে এটা আমি আগেই ভাড়া করে রেখেছিলাম। এই বলে ভেলভেটের একটি ব্যাগ থেকে বের করে তিনি বিছানার উপরে ছড়িয়ে রাখলেন কিছু অলংকার। ওই তার ঐশ্বর্যের সামান্য অবশিষ্ট। নানা রকমের এবং দামি মণিমুক্ত খচিত কটি সোনার ব্রেসলেট, 3 ছড়া মুক্তোর নেকলেস, আরো 2টি নেকলেস সোনার এবং দামি পাথরের, 3টি সোনার হার, তাতে সাধু সন্তের ছবি, 1 জোড়া সোনা ও পান্নার দুল, আর 1 জোড়া সোনা ও হীরের, আর 3য় জোড়া সোনা ও চুনির। ধর্মীয় জিনিসপত্র রাখার 2টি বাক্স এবং একটি লকেট, আংটি 11টি, নানা রকম মহার্ঘ মণিখচিত, আর একটা হীরের টায়রা, রানীর উপযুক্ত। একটা বাক্স থেকে তিনি 3 জোড়া রূপোর আর 2 জোড়া সোনার কাফলিং বের করলেন। সবগুলোর সঙ্গে মেলানো টাই ক্লিপও, আর সাদা সোনার পাতে মোড়া একটি পকেট ঘড়ি। তারপর একটি জুতোর বাক্স থেকে 6টি পদক বের করলেন, 2টি সোনার, একটি রূপোর, এবং বাকিগুলো একটু সস্তা। এইসব যা আছে আমার অবশিষ্ট, বললেন তিনি। এগুলো বিক্রি করে তবেই চিকিৎসার খরচ জোগাড় করবেন তিনি, এছাড়া অন্য উপায় নেই তার। হোমেরোকে তিনি অনুরোধ করলেন সে যাতে তার বিবেচনা মতো বিক্রি করে দেয় জিনিস কটি। কিন্তু হোমেরো ভাবল, এদের রসিদ না থাকলে তার সে কি করে করবে। প্রেসিডেন্ট জানালেন ওগুলো তার স্ত্রীর গহনা, উত্তরাধিকারে তিনি পেয়েছিলেন তার পিতামহীর কাছ থেকে। সে ছিল কলোনি শাসনের সময়। কলম্বিয়ার সোনার খনির একাংশের মালিকানা ছিল তার পিতামহীর। কোনো উত্তরাধিকার সূত্রে ওটি পেয়েছিলেন তিনি। আর ঘড়িটা, কাফলিং এবং টাই ক্লিপ তার নিজের। পদকগুলিও অবশ্য তার আগেকার কারু নয়, বললেন। এ ধরনের জিনিসের রসিদ কি থাকে কারুর কাছে? হোমেরো তবুও রাজি হলো না। তাহলে প্রেসিডেন্টকে অসন্তুষ্ট শোনালো। আমি নিজেই চেষ্টা করে দেখি। বিবেচক ও অনুত্তেজিত ভঙ্গিতে একে একে অলংকারগুলি তুলতে থাকলেন তিনি। বললেন, কিছু মনে করো না, তুমি আমার প্রিয় পাত্র হোমেরো। তোমাকে বলি, গরিব হয়ে যাওয়া প্রেসিডেন্টের মতো গরিব আর কেউ হয় না। এখন বেঁচে থাকতেও ঘৃণা হয়। সেই মুহূর্তে তিনি হোমেরোর হৃদয় স্পর্শ করলেন। হোমেরো তার অস্ত্র নামিয়ে নিয়েছে। লাজারা সেদিন অনেক রাত করে বাড়ি ফিরেছে। দরজা থেকেই সে দেখেছে মার্কারির আলোয় বিছানার উপরে গহনাগুলি ঝকঝক করছে। তার মনে হচ্ছিল বিছানার উপরে একটা কাকড়া বিছে দেখছে সে। এতটুকু বুদ্ধি নেই তোমার? এগুলো এখানে এনেছো কেন? ভীত স্বর লাজারার। হোমেরোর ব্যাখ্যা শুনে সে আরো ভয় পেয়েছে। বসে পড়ে গহনাগুলো একটি একটি করে পরীক্ষা করে দেখলো, যেমন করে জহুরি দেখে কোনো গহনা। তারপর এক সময় সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই যে বিরাট সম্পত্তি। বলে বসে পড়ে সে হোমেরোর দিকে তাকালো, কিন্তু উভয় সংকট থেকে কি করে মুক্তি পাবে বুঝতে পারল না। ধুত্তরি, সে বলল, কি করে আমরা বুঝবো যে ভদ্রলোক সব সত্যি বলছেন? কেন নয়? হোমেরো বলল, এই তো দেখে এলাম, উনি ওর জামা কাপড় নিজে কাচেন, ঘরের মধ্যে দড়ি টানিয়ে শুকুতে দিয়েছেন, আমরা যেমন করি। আর কারণ, ওর দৃষ্টিই নিচের দিকে, অথবা গরিব উনি। লাজারা গহনাগুলো আবার পরীক্ষা করে দেখল, কেননা সেও বিজিত হয়েছে, এবং তাই পরদিন সে তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরে নিল,
সবচেয়ে দামি বলে মনে হলো যে গয়নাগুলো, তা পরল। সমস্ত আঙুলে আংটি পরল, যতগুলি পারা যায়, এমনকি বৃদ্ধাঙ্গুষ্ঠেও। দুহাতে পরল ব্রেসলেট, সবগুলো। তারপর বেরুলো সেগুলো বিক্রি করতে। দেখা যাক লাজারা ডেভিসের কাছে কে রসিদ চায়। উচ্চ হাসি তুলে গট গট করে বেরোতে বেরোতে সে বলল, ঠিক অলংকারের দোকানটি সে বেছে নিয়েছে। তেমন দামি নয়, তবে জাঁকজমক আছে। সে জানতো এসব দোকানে লোকেরা কেনাবেচার সময় বেশি জিজ্ঞাসাবাদ করে না। ভিতরে ঢুকলো ভয়ে ভয়ে কিন্তু দৃঢ় পদক্ষেপে। শান্ত পোশাক পরা একজন রোগা মতো ফ্যাকাশে চেহারার বিক্রেতা নাটকীয়ভাবে নিচু হয়ে তাকে অভিবাদন করলো, তার হাতে চুমু খেলো, তারপর জিজ্ঞাসা করলো কিভাবে সে তাকে সাহায্য করতে পারে। দোকানে সর্বত্র আয়না এবং তীব্র আলো জ্বলছিল ভিতরে, তাই দিনের চেয়েও উজ্জ্বল লাগছিল ভিতরটা। সমস্ত দোকানটিকেই মনে হচ্ছিল হিরে দিয়ে গড়েছে। লাজারা ক্লার্কটির দিকে তাকালোই না, আর ভয় ছিল পাছে ফাঁকিটা সে ধরে ফেলে। তাকে অনুসরণ করে সে দোকানের পিছন দিকে চলে গেল। লুই পঞ্চদশ ডেস্ক ছিল 3টি, কাউন্টের কাজ করত সেগুলো। সেখানে তাকে বসতে বলা হলো। ডেস্কের উপরে একটা ধবধবে পরিষ্কার কাপড় বিছিয়ে দিল লোকটি। তারপরে লাজারার বিপরীতে বসে এসে অপেক্ষা করতে লাগলো। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন। লাজারা আংটি, ব্রেসলেট, নেকলেস, দুল যেসব সে প্রকাশ্যেই পরে এসেছিল সেগুলো সমস্ত খুলে ফেলল। তারপর দাবার বোর্ডের ছক বসানো টেবিলের উপরে তাদের রাখলো। বলল সে এদের প্রকৃত দাম কি জানতে চায়। জহুরি একটা কাঁচ তার বাঁ চোখের সামনে রেখে বৈজ্ঞানিক পরীক্ষাগারের নীরবতা নিয়ে অলংকারগুলি পরীক্ষা করতে থাকলো। অনেকক্ষণ ধরে দেখে পরীক্ষা করতে করতেই সে জিজ্ঞাসা করলো, আপনি কোথা থেকে আসছেন? এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না লাজারা। আহ সেনর, অনেক দূর থেকে। আমি তা বুঝতে পেরেছি, সে বলল। বলে সে আবার চুপ। লাজারার সাংঘাতিক সোনালি চোখ দুটি কঠিন দৃষ্টিতে তাকে খুঁটিয়ে দেখছিল। জহুরি বিশেষ মনোযোগের সঙ্গে দেখছিল হীরের টায়রাটা এবং অন্য গহনাগুলি থেকে সেটি আলাদা করে রেখেছিল। লাজারা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আপনি কন্যা রাশি, সন্দেহ নেই, লাজারা বলল। জহুরি তার পরীক্ষার কাজ থেকে চোখ সরালো না। বলল, কি করে জানলেন? আপনার ধরন দেখে। কাজ শেষ না হওয়া পর্যন্ত লোকটি কোনো মতামত দিল না এবং শুরুতে যেমন করেছিল তেমনই শিষ্টতার সঙ্গে সাবধানে তাকে সম্বোধন করে জিজ্ঞাসা করলো, এগুলো কোথাকার? এগুলো আমার দিদিমার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, লাজারা বলল, তার কণ্ঠস্বর উত্তেজনায় টানটান। গত বছর পারামারি বই 97 বছর বয়সে মারা গেছেন তিনি। জহুরি শুনে চোখের চোখ তাকালো তার দিকে। আমি খুব দুঃখিত, সে বলল, কিন্তু এদের শুধু সোনাটার দাম পাওয়া যাবে। বলে টায়রাটা আঙুলের ডগায় তুলে ধরে দেখল। উজ্জ্বল আলোতে ঝকঝক করছিল সেটি। বলল, এটি বাদ দিলে এটি খুব প্রাচীন ইজিপশীয় জিনিস বলে মনে হচ্ছে। হিরেগুলোর অবস্থা ভালো নেই, না হলে এটি মহামূল্য জিনিস হতো। যাই হোক, এর ঐতিহাসিক মূল্য আছে, কিন্তু অন্য গহনাগুলির সমস্ত পাথরই গোমেদ, পান্না, চুনি, ওপাল প্রত্যেকটি একটিও ব্যতিক্রম নয়, নকল। আসলগুলি নিঃসন্দেহে ভালো ছিল। জহুরি গয়নাগুলো ফিরিয়ে দেবার জন্য তুলতে থাকলো, কিন্তু তারা পুরুষানুক্রমে এত হাত বদল করেছে যে আসল পাথরগুলো সেই সময় হারিয়ে গেছে এবং বদলে সেখানে সস্তা কাজ দেওয়া হয়েছে। লাজারা ভীষণ বিমর্ষা বোধ করলো, ভারী নিঃশ্বাস নিল। আতঙ্ক বোধ করছিল সে, দমন করলো। বিক্রেতা তাকে সান্ত্বনা দিয়ে বলল, এরকম হয় অনেক সময়। জানি আমি, লাজারা আশ্বস্ত হয়ে নিয়ে বলল,
এই জন্যই এগুলো থেকে আমি অব্যাহতি পেতে চাইছি। সে অনুভব করল তার অবস্থা গম্ভীর। আবার সে স্বরূপে ফিরে এলো। আর সে দেরি করল না। কাফলিংগুলো, পকেট ঘড়ি, টাই ক্লিপ, রূপো ও সোনার পদক এবং প্রেসিডেন্টের অবশিষ্ট ব্যক্তিগত ছোটখাটো গয়নাগুলো তার হাত ব্যাগ থেকে বের করে সেগুলো টেবিলের উপরে রাখলো। এগুলো? জহুরি জিজ্ঞাসা করলো। হ্যাঁ, সব। এমন নতুন সুইস ফ্রাতে তাকে দাম দেওয়া হলো যে মনে হচ্ছিল কালিটা তখনও টাটকা, তার আঙুলে না লেগে যায়। বিলগুলো সে গুনে নিল না। সমান সসম্ভ্রম ভদ্রতার সঙ্গে জহুরি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। কাচের দরজাটা যখন তাকে খুলে ধরল, তখন একটু দাঁড় করিয়ে তাকে বলল, সেনরা, একটা কথা বলি, আমি কুম্ভ রাশি। সেদিন সন্ধ্যার প্রথম দিকেই লাজারা ও হোমেরো টাকাগুলো নিয়ে হোটেলে গেল। আবার হিসেব করে দেখা গেল এখনো কিছু টাকা কম পড়ছে। প্রেসিডেন্ট তখন তার বিয়ের আংটি, ঘড়ি এবং চেন, কাফলিং ও টাই ক্লিপ যেগুলো তিনি পরেছিলেন সেগুলো খুলে খুলে বিছানার উপরে রাখতে লাগলেন। লাজারা আংটিটা ফিরিয়ে দিয়ে বলল, এটা নয়, এরকম স্মৃতিচিহ্ন বেচা যায় না। আপত্তিও সরিয়ে দিল। জিনিভায় আসার পর তখন 4 মাস পূর্ণ হয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে এলেন তিনি। প্রেসিডেন্টের যে সামান্য সঙ্গতি ছিল তার যত্নবান তত্ত্বাবধায়কের ভূমিকা নিয়ে হোমেরো হাসপাতালের বিল শোধ করল।
নিজের অ্যাম্বুলেন্সে করে তাকে নিজের বাড়িতেই নিয়ে গেল। 9 তলায় তাকে তুলে দিতে সাহায্য করলো তার সহকর্মীরা। ছোট ছেলে মেয়েদের শোবার ঘরে তার জায়গা করা হলো। এদের দিকেই আগে কখনো চেয়ে দেখেননি তিনি। ধীরে ধীরে তিনি ফিরে এলেন বাস্তবে। যে সমস্ত ব্যায়াম তাকে আগের মতো সুস্থ হয়ে উঠতে সাহায্য করতে পারে বলে শুনেছিলেন, সামরিক নিয়ম নিষ্ঠায় তাদের অনুশীলন করে যেতে থাকলেন। তারপর কেবল ছড়ির সাহায্যটুকু নিয়েই হাঁটতে শুরু করলেন। কিন্তু তার পুরনো দিনের ভালো পোশাকটি পরেও তাকে আর আগের মানুষটির মতো দেখাচ্ছিল না। কি চেহারায়, কি আদব কায়দায়! শীত আসছে এই ভয়ে। শীত এবার তীব্র হবে জানা গিয়েছিল এবং এই শতকের সবচেয়ে দুঃসহ শীতই পড়েছিল সেবার। তিনি ঠিক করলেন 10ই ডিসেম্বর মার্সেলেস থেকে যে জাহাজটি ছাড়বে তাতে করে বাড়ি ফিরে যাবেন। ডাক্তারেরা কিন্তু তাকে তাদের তত্ত্বাবধানে আরও কিছুদিন থেকে যেতে উপদেশ দিয়েছিলেন। শেষ মুহূর্তে দেখা গেল টিকিটের পয়সায় কম পড়ছে। স্বামীকে গোপন করে লাজারা চেষ্টা করলো বাচ্চাদের সঞ্চয় থেকে আর একবার কিছু তুলে নিতে। সেখানেও দেখা গেল যা থাকবার কথা ছিল তা নেই। হোমেরো তখন সত্য উদ্ঘাটন করলো লাজারাকে না জানিয়ে সেখান থেকে নিয়ে এসে হাসপাতালের বিল শোধ করেছিল। লাজারা হাল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ওকে না হয় আমাদের বড় ছেলে বলেই ভাবলাম। 11ই ডিসেম্বর প্রচন্ড বরফ ঝড় শুরু হলো। তারই মধ্যে মার্সেলেসের ট্রেনে তাকে তুলে দিল তারা। বাড়ি ফেরার আগে পর্যন্ত তারা জানতে পারেনি ছেলে মেয়েদের ঘরে রাতের টেবিলে একটি চিঠি লিখে রেখে বিদায় জানিয়েছেন তিনি। বারবারের জন্য তার বিয়ের আংটিটি রেখে গেছেন, আর তার লোকান্তরিত স্ত্রীর বিয়ের ব্যান্ড, যেটি কখনোই তিনি বিক্রি করবেন বলে ভাবেননি, সেটি এবং চেইন সহ ঘড়িটি লাজারার জন্য। সেদিন ছিল রবিবার। কয়েকজন ক্যারিবিয়ান প্রতিবেশী গোপন সংবাদটি জানতে পেরে কর্নাভিন স্টেশনে এসেছে ভারাক্রুজ থেকে বিনা যন্ত্রের ব্যান্ড বাজিয়ে। দাগি দুর্বৃত্তদের গায়েই মানায় এমন একটা দাগি ওভারকোট পরেছিলেন তিনি, এবং সেটি পরে হাঁপাচ্ছিলেন। আর পরেছিলেন একটা লম্বা নানা রঙের স্কার্ট। ওটি লাজারার। বাতাস সেদিন কষাঘাতের মতো লাগছিল গায়ে। তিনি শেষ গাড়িটির ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সেই প্রবল বাতাসে টুপি নেড়ে বিদায় জানাচ্ছিলেন। ট্রেন চলতে শুরু করেছে। হোমেরোর খেয়াল হলো প্রেসিডেন্টের ছড়িটি তার হাতে। দৌড়তে দৌড়তে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে সজোরে সেটা সে ছুঁড়ে দিল, যাতে প্রেসিডেন্ট সেটা ধরতে পারেন। কিন্তু ছড়িটি চাকার তলায় পড়ে ভাঙল। ভয়ানক এক মুহূর্ত সেটি। শেষ যে দৃশ্যটি লাজারা দেখেছিল তা হলো কাঁপা কাঁপা হাত এগিয়ে দিয়ে তিনি ধরতে চেষ্টা করছেন ছড়িটা, কিন্তু সেখানে তার হাত পৌঁছচ্ছে না। বাতাসের টানে তিনি প্রায় বাইরে এসে গেছেন। কন্ডাক্টর তাকে সেই বরফে সর্বাঙ্গ আচ্ছাদিত বৃদ্ধকে তার স্কার্ফ ধরে টেনে ভিতরে নিয়ে বাঁচিয়ে দিলে। মারাত্মকভাবে ভীত হয়ে লাজারা ছুটে এসেছে তার স্বামীর কাছে। সে হাসতে চেষ্টা করছিল, আসলে কাঁদছিল। হে ভগবান, সে চিৎকার করে বলল, কে মারবে এমন মানুষকে? প্রেসিডেন্ট স্বগৃহে ফিরলেন নিরাপদে এবং সুস্থ শরীরে। ধন্যবাদ জানিয়ে সে দীর্ঘ টেলিগ্রামটি তিনি পাঠিয়েছিলেন তাতে তাই লিখেছিলেন। তারপর 1 বছর তার কোনো সংবাদ নেই। অবশেষে তারা এক হাতে লেখা চিঠি পেল 6 পাতার। সে চিঠিতে তাকে লাগছিল অপরিচিত কেউ। লিখেছেন ব্যথাটা ফিরে এসেছে তার, আগের মতোই তীব্র ও নিয়মিত। কিন্তু তিনি স্থির করেছেন গ্রাহ্য করবেন না। জীবন যেরকম অবস্থায় তাকে রেখেছে মেনে নেবেন তা, সেভাবেই বাঁচবেন। কবি আইনে সিগারে তাকে আর একটি ছড়ি দিয়েছেন, তাতে মাদার অফ পার্ল খচিত। তবে তিনি ঠিক করেছেন সেটি তুলে রাখবেন। 6 মাস যাবৎ তিনি মাংস খেতে শুরু করেছেন এবং সব রকমের শেলফিশও। দিনে এখন তিনি 20 কাপ পর্যন্ত খুব কড়া কফিও খাচ্ছেন। তবে কাপের তলানিতে আর ভাগ্যলিপি দেখার চেষ্টা করেন না।
কেননা ভবিষ্যৎবাণী সত্য হয়নি। যেদিন তার ৭৫ বছর বয়স পূর্ণ হলো সেদিন কয়েক গ্লাস অসাধারণ মার্তিনিক রামও খেয়েছেন তিনি। তার সহ্য হয়েছে। তিনি আবার ধূমপান শুরু করেছেন। খুব বেশি যে সুস্থ আছেন তা নয়, তবে অসুস্থও নন। যাই হোক, তাদের কাছে এই চিঠি লেখার আসল উদ্দেশ্য তিনি তাদের জানাতে চাইছিলেন তার পরিকল্পনার কথা। তার পরিকল্পনা ছিল জাতির পূর্ব গৌরব পুনরুদ্ধারে দেশে এক নতুন আন্দোলনের নেতৃত্ব দেবেন। সেই কারণেই তার দেশে ফিরে আসা। তাতে যদি এমন হয় যে আর ১০ জন বৃদ্ধের মতো বার্ধক্যের শেষ শয্যায় শুয়ে তার মৃত্যু হলো না, শুধু এইটুকু গৌরবই তার কপালে জুটল, তবে সে কথা মনে করিয়েই তিনি খুশি। চিঠি শেষ করেছেন একথা জানিয়ে যে ভালোই হয়েছিল তিনি জিনিভায় গিয়েছিলেন। বন্ধুরা, তোমরা শুনলে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের লেখা গুড বাই মিস্টার প্রেসিডেন্ট। বিশ্ব সাহিত্যে মার্কেস এক উজ্জ্বল নক্ষত্র। আশা করি কল্যাণী ঘোষের অনুবাদে এবং আমার ভাষ্যে তোমরা খানিকটা চলে গেলে ইউরোপের সেই টানাপোড়েনে ভরা এক ইতিহাসের পাতায়। আশিক চা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।